নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটি হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোক শব্দটাই ভীষণ চিন্তার, আতঙ্কের, কারণ এর ভয়াবহতা মারাত্মক। তাই আমরা প্রত্যেকেই চাই স্ট্রোককে প্রিভেন্ট করতে। কিন্তু যাদের স্ট্রোক হয় বা যাদের স্ট্রোক হয়েছে, তাদের স্ট্রোকের পরে যে বিষয়টা নিয়ে আমরা এতটাই আতঙ্কিত থাকি সেটা হচ্ছে স্ট্রোকের পর প্যারালিসিস বা প্যারালাইসিস। স্বভাবতই আমাদের মনে একটা প্রশ্ন আসে যে স্ট্রোক মানে কি প্যারালিসিস? অর্থাৎ আমরা জানি যে একজন মানুষের যদি প্যারালিসিস হয় তার জীবনযাত্রা শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই পরিবর্তন হয়ে যায়, এবং শুধু তাই নয়, তার পরিবার পরিজনদের ওপরে যার মারাত্মক একটা প্রভাব পড়ে। সুতরাং আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। প্রথমত যেমন জানবো যে স্ট্রোককে আটকানো যায় কিভাবে, ঠিক তেমনই জানবো যে স্ট্রোকের পরে কি প্যারালিসিস হবে, পাশাপাশি প্যারালিসিস কি আটকানো সম্ভব, এবং তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলবো। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমরা আমাদের মধ্যে পেয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের নিউরো রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর ডক্টর সুপর্ণ গাঙ্গুলিকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো প্রথমেই আপনাকে। নমস্কার, থ্যাংক ইউ। আমি ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায়। আমি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার নিউরো রিহ্যাবিলিটেশন বিভাগের অধিকর্তা। আই ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট সিএমসি ভেলোর। তারপরে ওখান থেকে আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, করে ব্যাক টু মাই ওন হোম টাউন কলকাতা। 2015 থেকে আমি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেই আছি। আমাদের আউটডোরটা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বিল্ডিংয়ের ঠিক অপোজিটে আইএনকের অ্যানেক্স বিল্ডিংয়ে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি সেটা হচ্ছে স্ট্রোক কি এবং স্ট্রোককে আমরা আটকাতে কি করব। তার পাশাপাশি আমরা জানবো যে স্ট্রোক মানে কি প্যারালিসিস, আমরা কি কোনোভাবে এই প্যারালিসিসকে আটকাতে পারি? স্ট্রোক শব্দটা শুনলে যে কোনো মানুষেরই একটা ভীতির কারণ হয়ে যায়। স্ট্রোক কথাটার মধ্যে যেই মানেটা হচ্ছে যে আমাদের ব্রেনে হয় ব্লাড সাপ্লাইটা ঠিক মতন যাচ্ছে না, বা ব্রেনের মধ্যে একটা জায়গাতে ব্লিডিং হলো। এক লাইনে বলতে চাই যে স্ট্রোক কত ধরনের হতে পারে। এক হচ্ছে ইসকেমিক স্ট্রোক, আর এক হচ্ছে হেমারেজিক স্ট্রোক। নানা ধরনের আরও স্ট্রোক আছে, সেগুলোর মধ্যে আমি ঢুকবো না। কিন্তু একটা জিনিস জাস্ট আমাদের মাথায় রাখতে হবে এবং দর্শক বন্ধুদেরকেও জানতে হবে যে কিছু কিছু সিমটমস যেইগুলো কখনো যদি আপনারা লক্ষ্য করেন বা যদি পরিবারের কেউ সেটা যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু অবশ্যই মেডিকেল প্রফেশনালদের অ্যাডভাইস নেওয়াটা জরুরি। তার মধ্যে খুব সিম্পল ভাষাতে যেটা বলা সেটা হচ্ছে বি ফাস্ট। আপনি সুস্থ আছেন, সব কিছু আপনার নর্মাল চলছে, এই মুহূর্তে হঠাৎ একটা মুহূর্ত এলো যেখানে আপনার ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। মানে আপনি দাঁড়িয়ে আছেন বা দাঁড়িয়ে থেকে আপনার পা টালমাটাল হয়ে যাচ্ছে, বসে আছেন, বসে উঠতে অসুবিধা হচ্ছে, ব্যালেন্সের প্রবলেম। আপনি কোনো একটা জিনিস ধরুন ধরতে যাচ্ছেন, হাতটা আপনার সেদিকে গেল না, সেটা ইনকোঅর্ডিনেশন। সো ইট ইজ আ পার্ট অফ দ্য ব্যালেন্স প্রবলেমস। এর মধ্যে চোখ আপনার নর্মাল থাকছে, হঠাৎ আপনার দেখছেন যে আপনার একদিকের চোখটা ড্রুপ ডাউন করছে, পড়ে আসছে। এর মধ্যে ফেস, মুখের কিছু কিছু ধরুন আপনার যেই দিকে স্ট্রোক সেই দিকের উল্টো দিক আপনার অ্যাঙ্গেল অফ মাউথটা, মানে এই লিপসের দুদিকের একটা অংশ ঝুলে পড়ে যেতে পারে, সেটা কিন্তু স্ট্রোকের একটা সিমটমস। আর্মসের মধ্যে দিয়ে আপনার উইকনেস, আপনি যেটা বলছিলেন প্যারালিসিস, তো ওটাই হচ্ছে যে যেই দিকে স্ট্রোকটা হয়েছে ব্রেনে তার উল্টো দিকের মাসেলস বা আমাদের মাংসপেশি উইক হয়ে যায়, হাত পা দুটোই। এবং যেটা স্পিচ, কথা বলছেন, কথাটা একটু স্লার্ড হয়ে গেল, আপনার কথা বলাটা এবং তার যেই ফোর্সটা অনেকটা সফট বা স্লার্ড হয়ে যায়। অ্যান্ড যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম। স্ট্রোক কিন্তু আপনাকে
স্ট্রোক কথাটা একটা ভয়াবহ মানে ওয়ার্ড, বাট তার মানে এই নয় যে স্ট্রোক হলে মানেই সব কিছু শেষ। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউজুয়ালি যেটা আমাদের এভিডেন্স বেসড এতে আছে, দ্য গোল্ডেন আওয়ার ইজ বিটুইন 3 to 4.5 hours। তো এর মধ্যে যদি আপনি হাসপাতালে ঢুকে আপনি একজন প্রপার স্ট্রোক স্পেশালিস্টের আন্ডারে চলে আসতে পারেন, আপনার তার মধ্যে ধরুন আপনার সব ইনভেস্টিগেশনসগুলো হয়ে গেল এবং আপনার ট্রিটমেন্টটা শুরু হলো, ইউ আর ইন সেফ হ্যান্ডস। মানে আপনার কষ্টটা পোস্ট স্ট্রোক মানে মরবিডিটিস যেগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমে আসবে। এবার স্ট্রোক ফার্স্টে আমি বলেছি দু ধরনের হয়, মেনলি হেমারেজিক এবং ইস্কেমিক। এবারে ট্রিটমেন্ট দুটোর আলাদা। হেমারেজিক স্ট্রোক হলো মানে ব্লাড ব্রেনে একটা ব্লাড ধমনী ফেটে গেল, সেখান থেকে ব্লিডিং হলো, সেটা সিটি স্ক্যান করে ধরা যাবে। সিমটমসগুলো হলো হাসপাতালে আসা হলো, সিটি স্ক্যান হলো, হেমারেজ হলো। এবারে ডিপেন্ড করছে কতটা ড্যামেজ হয়েছে ব্রেনের, তার ওপরে সার্জারি লাগবে কি না। প্রত্যেক হেমারেজিক স্ট্রোকের কিন্তু সার্জারি লাগে না। এবার দ্যাট ডিপেন্ডস অন দ্য নিউরোসার্জন, তাদের কিছু কিছু প্যারামিটার্স আছে, তার মধ্যে আমি ঢুকছি না। বাট এটা মনে রাখার যে সব স্ট্রোকের, হেমারেজিক স্ট্রোকের সার্জারি লাগে না, কনজারভেটিভ ম্যানেজমেন্টেও ইমপ্রুভ করে যায়। আরেকটা হচ্ছে ইনফার্ক্ট। এবার তার মানে ব্লাডটা ওখানে গেল না, ব্লাডটা ওখানে ক্লট করে গেল, সেটা অনেক সময় হার্ট থেকে আসে। এবার কেন সেটা আমি আসছি, কিন্তু ক্লটটা যাওয়া মানে সেটাকে ওষুধ দিতে হবে ওই 3 থেকে 4.5 ঘন্টার যে টাইমটা, তার মধ্যে যদি ইনজেক্টেবল কোনো রকমের ক্লট বাস্টার দেওয়া হয় তাহলে কিন্তু চান্সেস অফ রিকভারি আর কোয়াইট গুড। এবার সেটা মেডিকেল ম্যানেজমেন্টেও হতে পারে, বা যারা এখন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট তারা কিছু পদ্ধতি দিয়ে সেই ক্লটটাকে ভেঙে ফেলার প্রচেষ্টা করা হয়। মেডিকেল সায়েন্সের স্ট্রোকের দিক থেকে অনেকটাই উন্নতি হয়েছে। সো ঠিক সময়ে ট্রিটমেন্ট যদি শুরু করা হয়, চান্সেস অফ রিকভারি ভালো। আরেকটা হচ্ছে টিআইএ, যেটা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকস। এবার সেটার সঙ্গে অনেকের সিনকোপির একটা ইয়ে করতে হয়, মানে মাথা ঘুরে গেল, খুব বেশি স্ট্রোক হলো না কিন্তু, মানে খুব বেশি সিমটমস আপনার হলো না, একটু মাথা ঘুরে গেল, উঠতে একটু প্রবলেম হলো, অনেকে হয়তো অ্যাসিড থেকে হয়েছে, হয়তো আমার ব্লাড প্রেশারটা হয়তো একটু ফল করেছে, মনে মনে কিন্তু এরা পেশেন্টসরা এটা ভেবে নিচ্ছে, কিন্তু ওটা কিন্তু একটা স্ট্রোকের লক্ষণ হওয়ার হাই চান্সেস। টিআইএ বেশিক্ষণ থাকে না, দ্যাট কুড বি ওয়ান অফ ইভেন্ট, ইউজুয়ালি 24 ঘন্টার মধ্যে সেটা ঠিকঠাক হয়ে যায়, বা দ্যাট ক্যান বি অ্যান ইভলভিং স্ট্রোক, মানে স্ট্রোকটা শুরু হচ্ছে। যাই হোক, ইউ নিড টু কনসাল্ট আ প্রপার মেডিকেল প্রফেশনাল। সো এই 3টে হলো মেন টাইপস অফ স্ট্রোক, বাদবাকিগুলোর মধ্যে আমি অতটা যাচ্ছি না। এবারে কেন স্ট্রোক হয়? ফার্স্ট অফ অল, ইউজুয়ালি স্ট্রোক এল্ডারলি পিপলদের হয়, তার মানে এই নয় যে বাচ্চাদের হয় না, মানে ইয়াঙ্গার জেনারেশনে হয় না। স্ট্রোক কিন্তু মায়ের পেটেও হতে পারে, হ্যাঁ, সেটা পরবর্তীকালে, সেটা যখন পোস্ট ডেলিভারি ওভার এ পিরিয়ড অফ টাইম, সেটা অনেক সময় সেরিব্রাল পলসি যেটা আমরা বলি বাচ্চাদেরকে, সেই সিমটমসে কিন্তু থাকতে পারে। তার মানে এই নয় যে খালি স্ট্রোক এল্ডারলি পিপলদের, ম্যাক্সিমাম কিন্তু ইয়াং, একটা হচ্ছে নিওনেটাল স্ট্রোক হতে পারে, বা ইয়াং স্ট্রোক কিন্তু এখন অন দ্য রাইজ ওভার দ্য লাস্ট 10-15 ইয়ার্স আমরা দেখছি। এবং এটা যথেষ্ট রকমের পাবলিশড ডেটাও আমাদের আছে যে স্ট্রোক ইন ইয়াং পপুলেশন ইজ রাইজিং। তার মেন কারণ আমরা যতটা বুঝি সেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড ডায়েট। ইটস আ মেকানিক্যাল লাইফ, এভরিওয়ান ইজ রানিং আফটার সামথিং। সো সেইটা করতে গিয়ে কোথাও নিজেকে একটা মেশিনের মতন বানিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু আউটকামটা এই ধরনের মারাত্মক নিউরোলজিক্যাল প্রবলেমস লাইক স্ট্রোক। এল্ডারলি পিপলদের
কেন হতে পারে স্ট্রোক বা ইয়াং স্ট্রোকেও কী কী রিজনস? এক হচ্ছে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, আনকন্ট্রোল ব্লাড প্রেশার। অনেকের ধরুন ব্লাড প্রেশার হয়তো আছে, মেডিসিনস ঠিক করে নিচ্ছে না। ঠিক আছে, আজকে আমার কম আছে, আজকে আমি নেব না, দুদিন খেলো না, 3 দিনের দিন এমনভাবে ব্লাড প্রেশার বাড়লো যে একটা ধমনী ফেটে গেল। সো দ্যাট কুড বি আ রিজন। ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিস, বাবা মার আছে, জেনেটিক হিস্ট্রি আছে, কোলেস্টেরল, হাই কোলেস্টেরল, তারপরে আপনার ডায়েটারি হ্যাবিটস, মেল সেক্স। হ্যাঁ, মানে ইউজুয়ালি মেলদের স্ট্রোকটা বেশি হয়, তার মানে এই নয় যে ফিমেলদের হয় না। ফিমেলদের অনেক সময় কন্ট্রাসেপটিভ ইউজেও হওয়ার চান্সেস কিন্তু যথেষ্ট রকমের থাকে। প্লাস অনেকের থাকে যে কিছু কিছু কনজেনাইটাল বা ডেভেলপমেন্টাল প্রবলেম নেকে থাকলো বা ব্রেন আর্টারির মধ্যে থাকলো, সেইগুলোর ধমনীগুলোই ঠিক মানে নর্মাল নয়, এবড়ো খেবড়ো, সেখান থেকে কিন্তু ব্লাড ফ্লোটা ডিস্টার্ব থাকে, সেখান থেকে কিন্তু স্ট্রোক হওয়ার চান্সেস থাকে। আরও একটা কিন্তু, যেটা আমি জাস্ট ভয় দেখানোর জন্য বলছি না, অনেক সময় বিউটি পার্লার সিনড্রোম থেকেও কিন্তু স্ট্রোক হওয়ার একটা চান্সেস থাকে, নট ভেরি হাই, বাট একটু সাবধান মতন সেইগুলোকে হ্যান্ডেল করাটা আমার মনে হয় বেটার। এইবারে এটা গেল হচ্ছে দ্য কজেস অফ স্ট্রোক। সব কিছুই যদি কন্ট্রোলড থাকে, যদি মেডিকেল প্রফেশনালদের আন্ডারে থাকা হয়, তাহলে ইউজুয়ালি স্ট্রোকটাকে অ্যাভয়েড করা যেতে পারে। কিন্তু আমার ব্লাড প্রেশার আছে, আজকে একটু ওষুধ খেলাম না, কালকে অন্যদিন ডাক্তারকে বাবুকে দেখাবো, এই জিনিসটাই কিন্তু আমাদের সব থেকে বেশি রিজন ফর স্ট্রোক, রাদার দেন দ্য ব্লাড প্রেশার ইটসেলফ কজিং আ স্ট্রোক। আমাদের এই খামখেয়ালিপনা, বা যেটা আমি ফার্স্টেই বললাম, আমাদের মেকানিক্যাল লাইফের জন্য টাইম নেই, আমাকে অফিস যেতে হবে, ওটা আমার কাছে আরও ইম্পর্টেন্ট। কিন্তু আনলেস অ্যান্ড আনটিল ইউ আর টেকিং কেয়ার অফ ইউর হেলথ ওয়েল, ইউর ওয়েলথ ইজ অফ নো ইউজ। সো এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড দর্শক বন্ধুদের জন্য। এবার ধরুন স্ট্রোক হলো, আপনি হাসপাতালে এলেন, আপনার চিকিৎসা শুরু হলো, হেমারেজিক হলো তো সার্জারি লাগলো, তো সার্জারি হয়ে গেল, তা নাহলে পরে আপনার মেডিকেল ট্রিটমেন্ট হলো। এবার আপনার তো মেডিকেল ট্রিটমেন্ট হয়ে গেল, এইবারে কি আপনার তো একটা দিক, এবারে ধরুন স্ট্রোক নানা জায়গাতে হতে পারে ব্রেনের, অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক আছে, পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক আছে, এবং সিমটমসও তার মানে ডিফারেন্ট। বমি বমি ভাব হতে পারে, মাথা ঘোরাতে পারে পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকে, চোখে দেখতে প্রবলেমস হতে পারে। এবার সব কটা স্ট্রোকের ট্রিটমেন্ট কিন্তু এক নয়, ইট ডিপেন্ডস অন কোথায়, কতটা, কোন টাইপের, এজ অনুযায়ী সব কিছু মিলিয়ে কিন্তু স্ট্রোকের ট্রিটমেন্ট। এবার স্ট্রোক হয়ে গেল, সিমটমসগুলো কিন্তু এবার রয়ে গেল। আপনি ধরুন ওই 3-4.5 ঘন্টার মধ্যে আসলেন, এই নয় যে সব সময় যে আপনার ওই টাইমের মধ্যে আসলেও আপনি 100% রিকভার করে গেলেন। ইউ মাইট এন্ড আপ উইথ আ বিট অফ রেসিডুয়াল প্যারালিসিস, এক নম্বর। আরেক নম্বর হচ্ছে যে আপনি ওই টাইমের মধ্যে আসলেন না, আপনার স্ট্রোকটা কিন্তু যথেষ্ট রকমের বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। অনেক সময় এমনও হয় ইনফাক্ট নিয়ে এসছে পেশেন্ট, এতটাই বড় ইনফাক্ট, সেখান থেকে ব্লিডিং হলো, মানে মেন রিজন ইজ নট ব্লিডিং, বাট ইনফাক্ট থেকে একটা হেমারেজিক ট্রান্সফরমেশন হলো। তো সেই সময়গুলো আইডিয়ালি আ স্ট্রোক পেশেন্ট শুড বি অ্যাডমিটেড অ্যান্ড ট্রিটেড। ট্রিটমেন্ট হয়ে গেল, সেকেন্ডারি প্রিভেনশন স্ট্র্যাটেজিসও শুরু হয়ে গেল মেডিসিনের মাধ্যমে। এইবারে কি, নাও ইউ আর লেফট উইথ আপনার হাত পায়ের ধরুন প্যারালিসিস, আপনি যেটা বলছেন। এবারে প্যারালিসিস মানে দু ধরনের, ফুল প্যারালিসিস বা পার্শিয়াল প্যারালিসিস। এবারে ফুল না পার্শিয়াল সেটা ডিপেন্ড করবে আপনার ব্রেনের কোন জায়গাটা ইনভলভড হয়েছে, কতটা ইনভলভড হয়েছে। ইউজুয়ালি কী হয়, যেই জায়গাটা ইনভলভড হচ্ছে, হেমারেজি হোক বা যাই হোক, ওই পার্টটা কিন্তু ড্যামেজড হয়ে গেল, দ্যাট পার্ট ইজ আ ডেড এরিয়া আমরা বলা হয়। এবার তার পাশের যেই জায়গাটা, সেটা কিন্তু ওভার টাইম
সেই হ্যান্ডওভারটা নেবে। এবারে ওর কাজ যতই হ্যান্ডওভার নিক তার পারিপার্শ্বিক এরিয়াটা সম্পূর্ণ কিন্তু নিতে পারছে না, কিছুটা রেসিডুয়াল ডেফিসিটস আপনার কিন্তু রয়েই যাচ্ছে। কি কি থাকতে পারে? কথা বলাতে প্রবলেমস, আপনার চোখে দেখতে প্রবলেমস, চোখে প্রবলেম নয়, ব্রেনের সেন্টার থেকে আপনার সিগন্যাল আসছে না। ইউজুয়ালি কি হয়, আমরা যেটা সবসময় বলি, দ্য মাইন্ড অ্যান্ড দ্য বডি ও দ্য ব্রেন অ্যান্ড দ্য বডি শুড ওয়ার্ক ইন ইউনিশন। নর্মালি আমাদের তো সেটাই হয়। সিগন্যালসগুলো পোস্ট স্ট্রোক কোথাও একটা আটকে গেছে, আসছে না, সেই জন্য আপনি কথাটাও ঠিক মতন বলতে পারছেন না, আপনি চোখে দেখতেও পারছেন না ঠিক মতন, আপনার সোয়ালোয়িং করতে প্রবলেম হচ্ছে, আপনার ব্যালেন্সের প্রবলেম, আপনার একটা দিকে মাসেলের প্যারালিসিস, আপনার ইনকোঅর্ডিনেশন, আপনার বিহেভিয়ারাল প্রবলেমস, আপনার কগনিটিভ প্রবলেম, আপনি বুঝতেই পারছেন না। ধরুন আপনার ফ্রন্টাল লোব, মানে একদম যেটা আমাদের সামনের দুটো লোবে ধরুন স্ট্রোক হলো, ওই ফ্রন্টাল লোব কিন্তু আমাদের পুরো পার্সোনালিটিটাকে দেখে। ওটা যদি ড্যামেজড হয়, দ্য রিটার্ন অফ পার্সোনালিটি 100% সবসময় কিন্তু সেটা কিন্তু নাও আসতে পারে। ধরুন আপনি একটা ভেবে দেখুন, একটা হাই পারফর্মিং জবে কেউ আছেন, আইটি ধরুন, মেডিকেল প্রফেশনাল ধরুন, বা যে কোনো যেটা হাই প্রফেশনাল, তাদের যদি এই ধরনের প্রবলেমস হয়, ওদের কিন্তু রেসিডুয়াল প্যারালিসিসটা দ্যাট উইল কাম ইন দ্য ওয়ে অফ দেয়ার প্রফেশন। আমি এটা কেন বলছি, এইগুলো আউটকাম, কিন্তু তার মানে এই নয় যে দিস ইজ দি এন্ড, দিস ইজ নট দি এন্ড। আপনি যদি ওই যখন থেকে পেশেন্ট ভর্তি হচ্ছে উইথ স্ট্রোক তখন থেকে যদি মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিউরো রিহ্যাবিলিটেশনটা শুরু করেন, আপনার কিন্তু আউটকাম, এটা কিন্তু আমি বলছি না, দিস ইজ এভিডেন্স বেসড, যে দ্য আর্লিয়ার ইউ স্টার্ট উইথ নিউরো রিহ্যাবিলিটেশন ইয়োর আউটকাম ইজ বেটার, বেটার ইন দ্য সেন্স সব কিছুতেই। কারণ আমরা তো এখানে একটা আমাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে একটা নিউরো রিহ্যাব ডিপার্টমেন্ট আছে, যেখানে ইটস আ হোলিস্টিক ডিপার্টমেন্ট, যেখানে নিউরো রিহ্যাবিলিটেশন খালি কিন্তু ফিজিওথেরাপি নয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এখানে ইটস আ ফিজিওথেরাপিস্ট যারা মাসেলের পার্টটাকে ঠিক করে, কি করে, দাঁড় করানো, হাঁটানো, এইগুলো শুনতে খুব দুটো ওয়ার্ড, কিন্তু এর পিছনে যেই প্রসেস, ইটস বেসিক্যালি আ গ্রুয়েলিং প্রসেস। এটা সেই হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন, কিন্তু ওর থ্রু দিয়ে আপনি যদি না যান, ওই একজন ফিজিওথেরাপিস্ট উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান এসে একটু হাত পা নাড়িয়ে গেল, তাতে কিন্তু হিতের থেকে ক্ষতিটাই আরও বেশি। এবারে ফিজিওথেরাপিস্টের কাজ হলো এটা। নেক্সট, ওই যেই মাস্কুলার ইমপ্রুভমেন্টটা হচ্ছে, এটাকে তো ফাংশনে আনতে হবে। আপনি হাতের কাজটা ধরুন আপনি মাসেলটা ইমপ্রুভ করলেন, কিন্তু আপনার ফাইন মোটর কাজ করছে না। আপনি যদি না লিখতে পারেন, আপনি যদি কম্পিউটারে না কাজ করতে পারেন, আপনি একজন ডোমেস্টিক মা, ওয়াইফ, সব কিছুই, আপনি যদি বাড়ির কাজটা না করতে পারেন, হোয়াট আর ইউ গোইং টু ডু? আপনাকে তো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ওই ইন্ডিপেন্ডেন্স কিন্তু নিয়ে আসবে অ্যান অকুপেশনাল থেরাপিস্ট। থার্ড হচ্ছে স্পিচ সোয়ালোয়িং। যত তাড়াতাড়ি পারা যায় এই নাকের নল বার করা ইজ ইম্পর্টেন্ট, না হলে না চান্সেস অফ অ্যাসপিরেশন, আপনি যে খাবারটা আপনাকে দেওয়া হবে না, ওটা কিন্তু লাংসে চলে যাওয়ার একটা চান্সেস থাকে। আবার সেই নিউমোনিয়া, আইটিইউ, লং স্টে, খরচা, আউটকাম ইজ ডিলেড। সো এখানে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের একটা হিউজ রোল। ফোর্থ হচ্ছে অলমোস্ট 75 to 80% অফ দ্য স্ট্রোক পেশেন্টস সাফার ফ্রম মুড ডিস্টারবেন্স, ডিপ্রেশন হবেই। এটা হাই ফাংশনিং, আপনি সকাল বিকেল কাজ করে বেড়াচ্ছেন, দিনে 14, 15, 16 ঘন্টা করে কাজ করছেন, হঠাৎ ওয়ান সেকেন্ডে ইউ আর ইন বেড, আপনি একটা দিকে আপনি নাড়াতে পারছেন না, আপনি জানেনই না কি হচ্ছে, বিকজ ইউর ব্রেন সেই সিগন্যালই দিচ্ছে না। আপনি যখন আস্তে আস্তে যখন ওখান থেকে যখন ফিরে আসছেন, ধরুন আপনার বহু পেশেন্টের ভেন্টিলেটর লাগে, বহু পেশেন্টের ট্রেকিওস্টমি লাগে, শ্বাস নিতে পারে না নিচে, ভেন্টিলেটর লাগতে পারে, ট্রেকিওস্টমি লাগতে পারে।
যখন আস্তে আস্তে নিউরো রিহ্যাব করে যখন ওই স্টেজ থেকে যখন বেরিয়ে আসছে পেশেন্ট যখন বুঝতে পারছে আমার কি হয়েছে, জাস্ট যাদের ধরুন এক্সপ্রেসও করতে পারছে না, কথা বলার সেই ক্ষমতাটাও নেই, জাস্ট হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং নাও, জাস্ট ভাবুন ওনার মেন্টাল কন্ডিশনটা, ইটস প্যাথেটিক। বাট अगेन that is not the end. Neuro rehab takes care of all these aspects. যেমন আমি বললাম ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, রিহ্যাবিলিটেশন সাইকোলজি। এই সাইকোলজিক্যালি আপনি যদি এই পেশেন্টকে না ইমপ্রুভ করতে পারেন, ইয়োর মাইন্ড অ্যান্ড বডি ইজ নট গোয়িং টু ওয়ার্ক অ্যাট অল। অ্যাকচুয়ালি জাস্ট আমি একটা দর্শক বন্ধুদের জন্য এটা আমি বলবো, যে কোনো রকমের না সিভিয়ার ইঞ্জুরি, জাস্ট ফিজিক্যাল নয়, ইভেন মেন্টাল, এভরিওয়ান পাসেস থ্রু আ ফেস কল্ড ড্যাবডা ফেস। তার ডি স্ট্যান্ডস ফর ডিনায়েল, আমার কিছু হয়নি, হতেই পারে না, আমার কিচ্ছু হয়নি। এই ফেসটা থেকে চলে আসে অ্যাঙ্গার, আরে আমার কেন, পাশের লোকের কেন হয়নি, আমার কেন স্ট্রোক হলো। দেন কামস বার্গেনিং, যখন দেখছে ওটাতেও কোনো লাভ হচ্ছে, সত্যি তো আমার তো হয়ে গেছে, কি করবো এখন আমি, তখন হচ্ছে ভগবানের সঙ্গে হয়তো বার্গেনিং করছে যে আমি তোমাকে এটা চড়াবো, ওটা চড়াবো, এই দেবো সেই দেবো, ও তোমাকে ঠাকুর তুমি আমাকে ভালো করে দাও। তখনও সেই জিনিসটা আসছে না, তারপরে পেশেন্ট চলে যায় ডিপ্রেশনে। স্বাভাবিক, নিজের মতন তো পাচ্ছে না, নিজের সেই অ্যাক্টিভ লাইফটা পাচ্ছে না, প্রাইভেট কোম্পানিতে আছে, 3 মাসের ধরুন লিভ, তারপরে কি করবে, তারপরে ইউ আর নোওয়্যার, তখন একটা ডিপ্রেশন চলে আসছে। অ্যান্ড লাস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অ্যাকসেপ্টেন্স। দ্য সুনার you accept your problems, the earlier is you will recover both physically and mentally, and your outcome is going to be better. You are going to get independent quickly. আপনি যদি এইটাকে মেনে নেন, ঠিক আছে হতেই পারে আমার হয়েছে, নাও নোওয়্যার ফ্রম হিয়ার, আমি যদি আমার ডাক্তারবাবুরা আমাকে যেই ধরনের ওষুধ দিতে পড়ে সেটা আমি যদি ঠিক করে কন্টিনিউ করি, আমি যদি নিউরো রিহ্যাব প্রসেসটাকে প্রপারলি করি, আমি জানি যে আমি ইমপ্রুভ করব। এবার নাও ইমপ্রুভমেন্ট, ওই যে বললাম কোথায়, কেমন টাইপ, কতটা, এজ অনুযায়ী ডিপেন্ড করে তার ইমপ্রুভমেন্ট। সবার কিন্তু 100% রিকভারি হয় না, এটাকেও জেনে নিতে হবে। বাট আবার আমি বলবো, নিউরো রিহ্যাবিলিটেশনের থ্রু দিয়ে ইউ ক্যান বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ইউ ক্যান জয়েন অ্যান অফিস, ইউ ক্যান গেট ব্যাক টু ইয়োর আর্লিয়ার কিছু কিছু পেশেন্টের সেটা হয়তো হয় না, বাট ম্যাক্সিমামরাই কিন্তু ফিরে যায় তাদের প্রিভিয়াস জবের মধ্যে, ওয়ার্কের মধ্যে, কিছুটা রেসিডুয়াল প্যারালিসিস নিয়ে, ডেফিসিটস নিয়ে। স্ট্রোক ট্রিটমেন্ট আপনার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহতে হয় না। এই নিউরো রিহ্যাব প্রসেসটা মিনিমাম ইট টেক্স 6 weeks to 3 months। তার মানে এ নয় যে আপনি 3 মাস পরে আপনি ম্যারাথনে দৌড়াবেন। দ্যাট প্রসেস উইল কন্টিনিউ, বাট ইফ ইউর নিউরো রিহ্যাব ইজ স্টার্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনি এই 3 মাসে কিন্তু মোর অর লেস ইউ আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইউ ক্যান বি রেডি টু গেট ব্যাক টু ইয়োর নিয়ার নর্মাল লাইফ। বাদ বাকি যেটুকু আপনার ডেফিসিটস রয়ে গেছে, ওটা কিন্তু আপনাকে বাড়িতেও অ্যাজ অ্যান অ্যাট হোম ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্য রিহ্যাব, অর ইউ ক্যান কাম টু দ্য ওপিডি, যেখানেই সুবিধা সেটা নিয়ে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারেন এবং করতে হবে। নাও এইবারে হয়তো নিশ্চয়ই দর্শক বন্ধুদের প্রশ্ন মনেই থাকবে যে স্যার তাহলে আমাদের লাইফের কি হবে। এই যে আমি বলে দিলাম একটা কথা, যে দিস ইজ নট দি এন্ড, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আপনাকে কিছুদিন আপনাকে টাইম দিতে হবে। আপনি ধরে নিন না, ইঞ্জিন তো, আমাদের শরীরটা তো একটা ইঞ্জিন, যে কোনো কারণে সেই ইঞ্জিনের একটা প্রবলেম হয়েছে, সেটা রিপেয়ার চলছে। এবারে ইঞ্জিনের প্রবলেমটা হয়েছে নিজের জন্য নাকি এক্সটার্নাল কজে, সেটা কিন্তু বুঝতে হবে। আপনি ওষুধ খেলেন না, আপনি আপনার ডায়েট ঠিক করে রাখছেন না, আপনি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে সবসময় থাকছেন, ইউর
ফ্যামিলি লাইফ ইজ অলমোস্ট নীল, এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ না করলে আমি এই এত লেকচার দিলাম, ইটস অফ নো ইউজ। সেই জন্য ডায়েট ইজ অ্যান ইম্পারেটিভ পার্ট। আমাদের যেটা হয়ে গেছে এখন, মানে অফিসে ঢুকছি, হাতে একটা স্যান্ডউইচ নিয়ে চললাম, মেয়োনিজ মাখানো, এই মাখানো, হয়ে গেল আমার কাজ। লাঞ্চের টাইম নেই তো, আপনার ধরুন 5 মিনিটের টাইম আছে, বস আপনাকে বলে দিয়েছে আপনার এই কাজ আমাকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে, একটা বার্গার খেয়ে নিলাম। ফ্রুটসের কোনো ব্যাপার নেই। ইভিনিংয়েও আস্তে আস্তে বাড়িতে, ইফ বোথ পিপল আর ওয়ার্কিং, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু ইভেন প্রিপেয়ার আ প্রপার পট। আপনি হেলদি ফুড ভুলেই যান। কিছু খাবারও আপনি বাড়িতে বানানো সবসময় সুযোগ পাবেন না। ওই বাড়িতে কিছু একটা, বা সুইগি আছে, জোম্যাটো আছে, আপনি নিয়ে চলে আসলেন। এটা যে একদিনের নয়, দিস ইজ গোয়িং অন ফর উইকস, মান্থস, ইয়ার্স। তো শরীর তো একটা ইঞ্জিন, কোথাও না কোথাও তো গিয়ে তার একটা বলতে হয় যে আমি আর পারছি না নিতে এবার। সো ডায়েট ইজ সো ইম্পর্ট্যান্ট। আমি বলছি না যে সবাইকে মেডিটেরেনিয়ান ডায়েট খেতে হবে, সম্ভব নয়। গ্রামের লোকেদের আপনি বলতে পারবেন না, আমরাও পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের খাবারের মধ্যে কিছু ভেজিটেবলস থাক, কিছু ফ্রুটস। একটা তো আপেল খেতে তো কোনো অসুবিধা লাগে না, ফ্রুটের ব্যাপারটা, এবং কার্বোহাইড্রেট যতটা কম করে প্রোটিন পার্টটাকে দেখা। ফ্যাট ইজ নট অ্যাজ আনহেলদি অ্যাজ কার্বোহাইড্রেট, বাট ফ্যাটের মধ্যেও ট্রান্স ফ্যাট বা ধরুন স্যাচুরেটেড ফ্যাটগুলো মেনলি এটা কোত্থেকে আসে? এটা কিন্তু আপনার এই চিপস, আপনার এই বার্গার, এখান থেকে কিন্তু আসবে। সো এইগুলোকে ওয়ান্স ইন আ ওয়াইল খান না, কেউ আপনাকে, মানে আমরাও বারণ করবো না, বাট লেট দ্যাট নট বিকাম আ রেগুলার ডায়েট। ভেজিটেবলস খান, ফ্রুটস খুনুন, কার্বোহাইড্রেটটা যতটা কম লেভেলে রাখা যায় বেটা। যেমন ভাত, আলু, চিনি, মিষ্টি, মুড়ি, বাইরের খাবার, সফট ড্রিঙ্কস, এইগুলো ট্রাই টু অ্যাভয়েড দেম। ভাত খান না, রুটি খান না। রুটি ভাত কিন্তু একই জিনিস, ইটস জাস্ট দ্য অ্যামাউন্ট, বিকজ রুটি ভাত দুটোতেই কিন্তু কার্বোহাইড্রেটের কোয়ান্টিটি যথেষ্ট রকমের আছে। আমরা ভাতটা বেশি খাই, রুটিটা কম খাই, সেই জন্য আমরা বলি দুটোর বেশি রুটি না খেতে। বাট অ্যাগেন ইউ হ্যাভ টু রিপ্লেনিশ দ্যাট উইথ ভেজিটেবলস অ্যান্ড প্রোটিন পার্ট অ্যাজ ওয়েল। সো ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস ইজ বেসিক্যালি অ্যান এপিডেমিক নাও। ইট has become a killer. এই আমি বলছি যে স্ট্রেস কমাতে হবে, ইট ইজ নট অলওয়েজ পসিবল, বাট আপনি তো দিনে 5-10 মিনিট, 15 মিনিট স্মোকিংটা না করে আপনি নিজের একটা মাইন্ডফুলনেস করতে পারেন। আপনাকে মাইন্ডফুলনেস করার জন্য আপনাকে জঙ্গলে গিয়ে সেই বসে থাকতে হবে না। আপনি বাড়িতে, আপনার অফিসেও কিন্তু 5-10 মিনিটস আপনি কিন্তু টাইম বার করে নিয়ে চুপচাপ একটা কিছু ভাবতে পারেন। দ্যাট মাইন্ডফুলনেস মানে আপনাকে যোগী বাবা হয়ে যেতে হবে না। You can do things very simply. You can count your breath. That is also a part of mindfulness. So এই স্ট্রেস মানেই যে আমাকে সাইকোলজিস্ট দেখাতে হবে, নিশ্চয়ই প্রয়োজন পড়লে 100 বার দেখাতে হবে, যাতে ওই সাইকায়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যতটা আপনাকে অ্যাভয়েড করতে পারা যায়, আপনি যদি এই প্রিভেন্টেটিভ মেজার্সগুলো নেন, ওই পার্টটা কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন। কারণ অনেকে ভাবে যে ওদের কাছে যাওয়া মানে আমি পাগল। দ্যাট ইজ রং। বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি হিল ইয়োর সেলফ। এই জিনিসগুলো না, ইফ ইউ অ্যালাউ দিস থিংস লাইক ডায়েট, স্ট্রেস টু রান ইয়োর লাইফ, দে উইল অ্যাকচুয়ালি রুইন ইয়োর লাইফ। এই রান আর রুইনের মধ্যে দেখবেন খালি একটা অ্যালফাবেটের ডিফারেন্স, আই। ইট ইজ আই। I can handle everything. I can manage everything. It is I who can create or ruin my life. So stress diet কিন্তু আমাদের হাতে অনেকটাই। So let us take care of it. আর বাদ বাকি যেটা ওভারঅল মনে হয় আমি, কারণ দেখুন স্ট্রোক ইজ আ হিউজ থিং, এত সব কিছু আমার মনে হয় না এইটুকু টাইমের মধ্যে বলা সম্ভব, বাট আশা করি আমি অনেকটাই বলতে পেরেছি। এবার ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক কোয়েশ্চেন্স আপনি আমাকে বলুন, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু শেয়ার উইথ দর্শক বন্ধুদের সাথে। একেবারেই স্যার, আমরা মোটামুটিভাবে আপনি যেভাবে বললেন তাতে স্ট্রোক কি, স্ট্রোকের লক্ষণ কি, স্ট্রোকের কারণ কি, এবং তার পাশাপাশি যে স্ট্রোকের সঙ্গে যে মেন প্রশ্নটা ছিল যে স্ট্রোকের সঙ্গে প্যারালিসিসের সম্পর্ক কি,
পুরো বিষয়টা এবং পুনর্বাসন যেটা সেটাও আমরা জানলাম, এবং পাশাপাশি স্ট্রোক আটকাবার যে পদ্ধতি সেটাও আমরা আপনার কাছ থেকে শুনলাম। তো ডেফিনেটলি আমার মনে হয় দর্শক বন্ধুরা আপনার এই কথার মাধ্যমে ভীষণভাবে উপকৃত হবেন, তারা সচেতন হবেন। এবং শুধু তাই নয়, আপনি যেভাবে প্রত্যেকের সঙ্গে কানেক্ট করলেন ব্যক্তিগত ভাবে, যে এই সমস্যাগুলোর সাথে আমরা যদি ব্যক্তিগতভাবে কানেক্ট না করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবনের বিষয়গুলো তো সায়েন্স দিয়ে সবসময় আমরা বুঝতে পারি না। তো আমার মনে হয় এই বোঝাপড়ার মধ্যে দিয়ে আমার দর্শক বন্ধুরা অনেক বেশি উপকৃত হবেন, এবং তারা তাদের যে বক্তব্য তারা ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানালে আবার আমি সেই প্রশ্ন আপনার কাছে পৌঁছে দেবো, যাতে তাদের প্রশ্নের উত্তর আপনি দেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর দর্শক বন্ধুরা, আপনারা ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন আর সচেতন হন। আর যে কথাগুলো ডাক্তারবাবু মেনে চলেছেন বা বলেছেন, সেই কথাগুলো একটু মেনে চলার যদি আমরা প্রত্যেকে চেষ্টা করি, আমাদেরই জীবনটা আর একটু ভালো হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।